2014 সালের একটি সংবাদে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক পেটানোর ঘটনায় 12 ছাত্রলীগ কর্মী বহিষ্কার। সাংবাদিক পেটানো, মিডিয়া হুমকি, মামলা, আটক এসব কি প্রমাণ করে শেখ হাসিনা সরকার একেবারে ফ্যাসিবাদী এবং সাংবাদিক বিরোধী একটি শাসন ব্যবস্থা চালু করেছিল কিনা? আমরা জানি যে গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং শেখ হাসিনা বারবার গণতন্ত্রের বয়ান দিয়ে কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল করে বসেছিলেন। তারপরেও গণমাধ্যমের এই যে মুখোমুখি অবস্থান, আমরা দেখেছি সাগররুনির রক্তাক্ত লাশ এবং শুনেছি যে কারোর বেডরুম পাহারা দেওয়ার দায়িত্ব সরকারের না। তাহলে সরকারের দায়িত্ব কি? আসলে গণমাধ্যমের টুটি চেপে ধরার মুখ্য উদ্দেশ্য ছিল কি আসলে ফ্যাসিবাদ কায়েম করার দীর্ঘ পরিকল্পনা নিয়েই তারা রাষ্ট্র শাসন ক্ষমতা দখল করেছিল কিনা? একটি রাষ্ট্রে যখন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা যখন প্রতিষ্ঠিত হওয়ার যখন শুরুর পর্যায়ে থাকে, তখন আস্তে 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 গভর্নমেন্ট এই বিষয়গুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করে যে ফ্যাসিবাদী শাসনটা কিভাবে সাস্টেইন করবে রাষ্ট্রে, সোসাইটিতে, পলিটিক্সে। এই সাস্টেইন করার কতগুলো সুনির্দিষ্ট কতগুলো ক্রাইটেরিয়া আছে। তো গভর্নমেন্ট পরিকল্পিতভাবে কিন্তু এই প্রত্যেকটা ক্রাইটেরিয়াতে একটা একটা করে হাত দেয়। আপনি যেমনটি বললেন যে সাংবাদিক, এই সাংবাদিকরা হচ্ছে রাষ্ট্রের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, রাষ্ট্রের যে স্বৈরতান্ত্রিক এস্টাবলিশমেন্টের যত লুফলস আছে সেগুলো সবগুলোকে সাংবাদিকরা এবং জনগণের কণ্ঠ হিসেবে, ভয়েস হিসেবে গণমাধ্যম কাজ করে বা কথা বলে। তখন এই যে গণমাধ্যম যাতে সেই কাজটা সঠিকভাবে করতে না পারে, তো সেটার জন্য মানে জার্নালিস্ট রিপ্রেশনের দিকে গভর্নমেন্ট চলে যায় এবং নট অনলি জার্নালিস্টদের উপর রিপ্রেশন করে, সোশ্যাল ভয়েসগুলোও তারা নিয়ন্ত্রণ করে। এটা কিন্তু ফ্যাসিবাদকে যখন থিওরিটিক্যালি আমরা পড়াশোনা করি, এখানে একটা কথা আছে, স্পিচ ক্রিমিনালাইজেশন বলতে একটা কথা আছে। অর্থাৎ আপনি কোনো একটা কথা বলছেন, এই কথাটাকে ক্রিমিনালাইজ করে তোলা, মানে আপনার কথা বলেছেন, আপনি এই কথাটা আপনার একটা বড় অপরাধ, আপনি একজন বড় রাষ্ট্রের মুখোমুখি মুখোমুখি স্পিচ ক্রিমিনালাইজেশন বলে এটাকে, এটা সামনে আনা হয়। এটা ফ্যাসিজমের একটা টেকনিক, এটা অবশ্যই করতে হবে। আইদার ফ্যাসিজম টিকে থাকবে অথবা টিকে থাকতে হলে তাকে এটা করতে হবে, আর যদি সে এটা করতে না পারে তাহলে ফ্যাসিজমের মৃত্যু অবধারিত। এই জন্য যখন ফ্যাসিবাদী ব্যবস্থা যখন কায়েম হয়, তখন কিন্তু গভর্নমেন্টকে অবধারিতভাবে এই টেকনিকগুলোকে তাকে অ্যাপ্লাই করতে হবে এবং তাকে টিকে থাকতে হবে। এর বিকল্প তার হাতে কোনো কিছু থাকে না। এবং ফ্যাসিজমের চর্চার শুরুতে এই কাজটি করেছেন পৃথিবীর সকল ফ্যাসিস্ট, এবং তারা তাদের নিজস্ব কিছু প্রচার মাধ্যম তৈরি করেন যেখানে তারা তাদের ভালো জিনিসগুলো সবকিছুই এক ধরনের পজিটিভ অ্যাপ্রোচ দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ মিডিয়াকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা, নট অনলি মিডিয়া, রাষ্ট্রের যে আরো অন্যান্য ইনস্টিটিউশনগুলো আছে, প্রত্যেকটি ইনস্টিটিউশনকে ফ্যাসিস্ট রিজিমের কন্ট্রোলে নিয়ে আসা, তাদের ইশারায় সবকিছু চলবে। আর একটা জিনিস আছে যেটাকে বলা হয় পার্সোনালিটি কাল্ট পলিটিক্স, অর্থাৎ ব্যক্তি পূজার রাজনীতি। ফ্যাসিজমে একজন ব্যক্তিকে মহান হিসেবে দেখানো হয়। ফ্যাসিস্ট রিজিমের সময় ওই দেশের গণমাধ্যমগুলো এই কাল্ট তৈরিতে প্রচারকের ভূমিকা, তারা প্রচারকের ভূমিকা অবতীর্ণ হয়। ঠিকই বলেছেন আপনি, যে পলিটিক্সটাকে এইভাবে নিয়ে আসা হয় এবং মিডিয়াকে এইভাবে ব্যবহার করা হয় কাল্ট তৈরি করার জন্য। এবং আপনি দেখবেন যে ছবি টাঙানোর ব্যাপারটা আপনি খেয়াল করবেন, প্রত্যেকটা অফিসে ম্যান্ডেটরি ছবি টাঙানো, এবং ওই ছবি যদি আপনার হাত থেকে ভুল করে পড়ে যায়, তারপরে আপনি একজন অপরাধী। আপনি জানেন যে এই দু একদিনের মধ্যে একটা ফেসবুক পোস্ট দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মালয়েশিয়ায় এক ভদ্রলোক একটা ছবির অবমাননা করেছিল। একটা সম্ভবত তৎকালীন ফ্যাসিস্ট রেজিমের যে নেত্রী ছিলেন, তার একটা ছবির অবমাননা করেছিল এরকম বলা হয়। সাথে সাথে তার পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং তিনি, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটুকু আমি দেখলাম, যে তিনি এটার জন্য অনেক হয়রানির শিকার হচ্ছেন। রাইট, এটা করার পরে আবার তাকে জানানো হয়েছে যে আপনার পাসপোর্টের এখন আর নিষিদ্ধ না, আপনি পাসপোর্ট অফিসে আসলে পতনের পরে যে এখন আপনি আসলে আপনার পাসপোর্টটা পেয়ে যাবেন। মানে অর্থাৎ তার একটা ছবিকে অবমাননা করেছে, এবং কিভাবে অবমাননা করেছে, কি হয়েছে আমরা কিন্তু কিছুই জানি না। আসল কথা হচ্ছে যে তিনি মানে ভিন্ন মত পোষণ করেছিলেন কিনা, সহমত পোষণ করলেও তাকে মানে সাইজ করতে হবে বা শায়েস্তা করতে হবে, এটার একটা কৌশল ছিল। ডিসেন্ট সাপ্রেশন যেটাকে আমরা বলি, আসলে মূলত যে ডিসেন্ট সাপ্রেশনের জন্য যে ফেজগুলা, তাদেরকে একটা একটা করে চিহ্নিত করে
এবং তাদের প্রতি গোয়েন্দা নজরদারি চালানো হয়, তাদের হাঁটতে ভুল হচ্ছে কিনা, কথা বলতে ভুল হচ্ছে কিনা, ব্যক্তি জীবন বিষিয়ে তোলা হয় তার, এবং তার প্রত্যেকটা কাজে পুলিশি নজরদারি এমন থাকে যে ভুলের জন্য অপেক্ষা করে ছোট্ট একটা অজুহাত খুঁজে পাওয়া, এই অজুহাতটা পাওয়ার সাথে সাথে তার উপর অপারেশন সাপ্রেশন, আবার আইনের অপপ্রয়োগ হয়। এবং সেটা তো আছেই, মানে প্রত্যেকটা মানে ফ্যাসিজম হচ্ছে একটা মেকানিজম, ওই মেকানিজমের মধ্যে তাকে ফেলানো হয়, মানে সাধারণ মানুষকে বা ভিন্ন মতের মানুষকে মেকানিজমের মধ্যে ফেলে দেওয়া হয়, এবং এই মেকানিজমের আউটপুটটাই হচ্ছে একেবারে হয় রাষ্ট্রদ্রোহ, না হয় কঠিন পানিশমেন্ট। এবং এই পুরো মেকানিজমটাই হচ্ছে একটা ফ্যাসিবাদকে সাস্টেইন করার একটা স্ট্র্যাটেজি এবং টেকনিক। এবং শেখ হাসিনার শাসন আমরা সেটাই দেখেছি। হ্যাঁ, এটাকে থিওরিটিক্যালি আমাদের দেশে শেখ হাসিনার যে লাস্ট 15 বছর 7 মাসের যে দুঃশাসন বা শাসন যেটি বলেন না কেন, এটি কি আসলে একাডেমিক বা ইনস্টিটিউশনাল রিসার্চের প্রয়োজনীয়তা রাখে কিনা? থিওরিটিক্যাল যে ফিচার্সগুলো আছে, যে কোনটাকে আমরা ফ্যাসিবাদ বলবো, আপনি অ্যানালাইসিস করে দেখবেন যে প্রত্যেকটা ফিচার্সের উপস্থিতি ছিল বাংলাদেশে। এবং আরেকটা জিনিস বলা হয় যে এক্সট্রিম ন্যাশনালিজম পরিচালনা করতো। অনেকে বলে যে এক্সট্রিম ন্যাশনালিজম, এরকম তো কোনো কিছু ছিল না। এক্সট্রিম ন্যাশনালিজমও প্রমাণ করা সম্ভব। মানে শেখ হাসিনা সবসময় দেখাইতো একটা জিনিস, আপনি দেখবেন যে ট্যাগিং পলিটিক্স বাংলাদেশে ছিল। মানে আপনি কিছু একটা বললেই আপনাকে বলা হতো যে আপনি বিএনপি অথবা আপনি জামাত, এবং আপনি মুক্তিযুদ্ধের বিরোধী। এই মুক্তিযুদ্ধের বিরোধীটার কথাটা বলার মধ্য দিয়ে সে দেখাইতো যে আমরা হচ্ছে সবচেয়ে বেশি ন্যাশনালিস্ট, মানে দে আর ব্লু ব্লাড, আমরা হচ্ছে দেশকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমরাই দেশের জন্য একমাত্র, দেশ রক্ষার, দেশকে সিকিউর করার জন্য একমাত্র শক্তি হচ্ছে আমরা, অন্য কেউ নাই। এই জন্য এই ট্যাগিং, হ্যাঁ, প্রো পাকিস্তানি, প্রো জামাত, প্রো বিএনপি, এই ট্যাগিং গুলো করা হতো। করার মধ্য দিয়ে সে দেখাইতো যে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরাই হচ্ছে একজন কর্তা, রক্ষাকর্তা, আর কেউ নাই। এইখানে তার এক্সট্রিম ন্যাশনালিজমের পরিচয় পাওয়া। অন্য যে ফিচারগুলো আমি কয়েকটা বলবো, একটা হচ্ছে পার্সোনালিটি কাল্ট পলিটিক্স, একটা হচ্ছে আপনার স্পিচ ক্রিমিনালাইজেশন যেটাকে বলে, সেটাও এখানে উপস্থিত ছিল, আপনাকে যেটা একটু আগে আমি ব্যাখ্যা করলাম। আরটা হচ্ছে ডিসেন্ট, সাপ্রেশন অফ ডিসেন্ট, ভিন্ন মত পোষণ করলেই আপনি শেষ, আপনাকে ওই ফ্যাসিস্ট মেকানিজমের মধ্যে ফেলা হচ্ছে। তারপর ভায়োলেন্ট প্যারামিলিটারিজম যেটাকে বলা হয়, এই শাসনের মধ্যে ভায়োলেন্ট প্যারামিলিটারিজম ছিল, অর্থাৎ মিলিটারিকে ব্যবহার করা হয়েছিল, আর্মিকে ব্যবহার করা হয়েছিল ভিন্ন মত পোষণের জন্য। আপনি দেখবেন যে র্যাবের মধ্যে আর্মি ছিল, আপনি ডিজিএফআই এর কথা যদি দেখেন, ডিজিএফআই মানুষকে নজরদারি করতো কে ভিন্ন মত পোষণ করছে। অর্থাৎ ফ্যাসিবাদের প্রত্যেকটা উপাদান এই শেখ হাসিনার শাসনের মধ্যে উপস্থিত ছিল। এটি নিয়ে আসলে ইনস্টিটিউশনাল রিসার্চ অনেক বেশি জরুরি।